গল্পের নাম শুনে চিন্তায় পড়ে যাবার কোনো দরকার নেই, কারণ এখানে সেই তেনাদের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রেম। আর প্রেমের গল্প শুনতে তো আপনি ভালোই বাসেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের মামা বাড়ির সেই তেনারা। শুরু করছে। আমাদের পরিবারটা একদিক দিয়ে বেশ আলাদা, এবং সেটা অবশ্যই আমার ঠাকুমা শ্রীমতী হৈমবতী দেবীর জন্য। ওনার সুদক্ষ শাসনে আমাদের বাড়িটা তৈল মসৃণ ছন্দে চলত, আর সর্বদাই একটা নিশ্ছিদ্র শান্তির ভাব বিরাজ করত। ঠাকুমার বাপের বাড়ি ছিল ব্রাহ্ম ভাবাপন্ন। উনি নিজে শান্তিনিকেতনে থেকে পড়াশোনা করেছিলেন। প্রচণ্ড ব্যক্তিত্বের অধিকারিণী হবার জন্য বিয়ের পরেই পরিবারে একটা বেশ স্বাস্থ্যকর শালীনতার আবহাওয়া অনায়াসে সৃষ্টি করতে পেরেছিলেন। সকলের ফিটফাট থাকা এবং মৃদু কণ্ঠে কথা বলা, নিয়মিত সময়ে স্নানাহার ও বিশ্রাম আবশ্যক ছিল। বলা বাহুল্য, উচ্চশিক্ষা এবং নানা গুণের বিকাশকে এই পরিবারে বিশেষ মর্যাদা দেওয়া হতো। সে কারণে ছেলেরা দারুণ সব চাকরি পেয়ে যেত, আর মেয়েদের ভালো ঘরে বরে টপাটপ বিয়ে হয়ে যেত। কিন্তু এই গল্পটা আমাদের বাড়ির নয়। আমি এত কথা বললাম এইটা বোঝাতে যে আমাদের বাড়ির ঐতিহ্যের জন্য আমরা গর্বিত হলেও একটু দমবন্ধ বোধ করতাম বই কি। বড়রা ঠাকুমার রিমলেস চশমা পরা দৃষ্টির আড়ালে টিভি সিনেমা ইত্যাদি অবশ্য দেখতেন, কিন্তু আমরা ছোটরা প্রকাশ্যে ইচ্ছে মতো ভূতের, রাক্ষসের বা রূপকথার বইটই পড়তে পেতাম না। কারণ ঠাকুমা বলতেন ওতে সুকুমার মনের ওপর অস্বাভাবিক প্রভাব ফেলে। আমরা স্বভাবতই লুকিয়ে যে যার মামা বাড়ি, মাসি বাড়ি ইত্যাদি থেকে ওগুলো আমদানি করে পড়তাম। একবার আমি খুড়তুতো ছোট ভাই পুপুকে নিষিদ্ধভাবে ঠাকুরমার ঝুলির এইবার রাক্ষসী নিপাত যাও ছবিটা দেখাচ্ছিলাম যখন, ঠাকুমা ধরে ফেলেন এবং শিখরিনি, তোমার কাছে আমি এটা আশা করিনি বলে মর্মাহত হয়ে চোখে লেজ দেওয়া রুমাল দিয়ে বেশ কিছুক্ষণ সোফায় বসে থাকেন। আর এই সব কারণে আমি টিয়াডুরিতে আমার মামা বাড়ি যেতে ভীষণ পছন্দ করতাম। কলকাতার এই বাড়ির ঠিক উল্টো আমার মামা বাড়ি। গ্রামের পুরনো বিশাল জমিদার বাড়ি, অনেকটা জায়গা নিয়ে ছড়ানো, অনেক শরিকে ভাগ করা। এখানে পাঁচিল, ওখানে দেয়াল, কিন্তু সকলে অবারিতভাবে সর্বত্র যাতায়াত করে। কে কিভাবে কার আত্মীয় বোঝাও যায় না। সর্বদা হট্টগোল, চেঁচামেচি, ছুটোছুটির মধ্যে এসে পড়ে যেন হাঁফ ছেড়ে বাঁচতাম। রান্নার দালানে শৈলদি বাসন নামাচ্ছে ঝনঝনিয়ে, আর বড় মামিমা চেঁচিয়ে বলছেন, এমন ধারা অছেদ্দা করে কাজ কি না করলে নয় গো বাছা। দেয়ালের ওধারের অংশে কে যেন গিন্নি খ্যান খ্যান করে বলছেন, সে কখন ভাঁড়ার বের করে দিয়েছি, কারো এখনো তোলার সময় হলোনি। রান্না হবে কি দুপুর গড়িয়ে গো বোমারা, এমন তোর আলিসি বাপের জন্মে দেখিনি। এসব শুনে মনটা আরাম হতো বেশ। চমৎকার মুক্তির আবহাওয়া। দিদিমার অংশে কি সুন্দর একটা সেকেলে গন্ধ পেতাম। পুরনো ভারী কাজ করা আসবাবের, রান্নাঘরের কাঠের উনুনে ঢিমে আঁচে চড়ানো দুধের, লাইব্রেরির পুরনো বইপত্তরের, তার সঙ্গে ভাঁড়ার ঘরে লক্ষ্মীর আসনের ধূপ আর বাতাসার আর মশলাপাতির মেশানো মিষ্টি মিষ্টি সুবাস, গাছপালা, কুয়ো, পুকুরের ভিজে ভিজে ছায়া ছায়া গন্ধ, বিশাল উঠোনে শুকোতে দেওয়া আচার আমসত্ত্বের সৌরভ, সব মিলিয়ে কেমন যেন মন কাড়া।
এধার ওধারের বাড়িগুলো কিছু কিছু অংশ কেমন রোমাঞ্চকরভাবে ভাঙাচোরা। অসংখ্য সিঁড়ি, দালান, বারান্দা, উঁচু নিচু, ছাদ। রহস্যময় রূপকথাগুলোর আভাস ওরই ফাঁকে ফাঁকে স্পষ্ট অনুভব করতাম। এই রকম পরিবেশে যে ভূতেরা, অন্তত ভূতের গল্পরা যে থাকবেই, সেটা কি বলে দিতে হবে? ছোটবেলা থেকেই ছুটি হলে আমি মামা বাড়িতে গিয়ে হাঁ করে সেই গল্পগুলো গিলতাম। এত ভূত চারধারে গিজগিজ করে কিভাবে রে বাবা? কেউই স্পষ্ট করে কিছু দেখে না, কিন্তু তেনারা যে আছেন এতে কারও মতভেদ নেই। নাকি ছায়ামূর্তিরা স্যাঁত করে সরে যায়, ঘোরানো সিঁড়ি দিয়ে কারা ওঠানামা করে, দরজার আড়ালে চুরির শব্দ শোনা যায়। ছোটবেলায় এসব শুনে বলতাম, আছেন যদি তাহলে ভালো করে কেউ কিছু দেখতে পায় না কেন? দিদিমা শশব্যস্তে কপালে হাত ঠেকিয়ে বলতেন, অ মা, এসব বলতে আছে দিদি, তেরারা আছেন এই ঢের, স্পষ্ট টের পাওয়া যায়, দেখে আর কাজ নেই কো। শুনলে সেজ ঠাকুরজি এ ফুলির মেয়ের কথা? মার বিধবা হরিপিসি জপের মালা হাতেই বলতেন, তা ওরই বা কি দোষ গো বউ? ফুলির শাউরির শিক্ষে দীক্ষে কোনোদিনই তেমন ভালো নয় গো, সে তো আমি তোমাদের প্রথম থেকেই বলিছি। এই কথা শুনলে আমার ঠাকুমা কি বলতেন ভাবলেও গা শিউরে ওঠে। মা অবশ্য শুধুই হাসতেন। একবার রাত্রে ঘুম ভেঙে বাগানে খোনা সুরে কান্না শুনে আমি ভেবেছিলাম ওটা নিশ্চয়ই সেই কে যেন একজন 100 বছর আগে শাশুড়ির অত্যাচারে পুকুরে ডুবেছিল, সেই বউটা। খুব উৎসাহ নিয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখি ও বাড়ির নতুন মামার পোষা হুলো বেড়ালটা। অন্ধকারে ঘোমটা পরে কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলছে। ভালো করে দেখতে গিয়ে বুঝলাম ওটা কলা গাছ। দূর বলে দিদিমার পাশে গিয়ে শুয়ে পড়লাম আবার। তারপর একদিন, তখন বোধহয় 10-11 বছর বয়স আমার, ছুটিতে আমরা ছোট কাকারা কদিন ধানবাদে পিসিমার কাছে বেরিয়ে আসার পর মারা আমায় মামা বাড়ি রেখে কলকাতায় ফিরে গেলেন। আমিও দিব্যি দিদিমার আদরে নানা রকম ভালো ভালো জিনিস সময়ে অসময়ে খেয়ে লাইব্রেরিতে পুরনো সোফায় অমার্জনীয়ভাবে পা তুলে বসে যখন খুশি যা খুশি পড়ে সন্ধেবেলায় হরিপিসির কাছে চমকপ্রদ সত্যি ভূতের গল্প শুনে মহা খুশিতে দিন কাটাতে লাগলাম। আমার সমবয়সী ঠিক কেউ না থাকলেও বয়সে ছোট বা বড় তুতো ভাই বোনরা ছিল। তা হলো কি, দুপুরবেলা আমি পুরনো বাড়িতে দালানে বাগানে এদিকে সেদিকে ঘুরে বেড়াতাম। ওই সময় সবাই ঘুমোতো, সব বাড়িগুলোতেই। ওতে কেউ কিছু মনে করতো না। মানে এককালে তো একটাই একান্নবর্তী পরিবার ছিল, এখনই না হয় নানা রকম ডালপালা গজিয়ে ভাগ টাগ হয়ে গেছে। রক্তের সম্পর্কে সকলে সকলের কাছের দূরের আত্মীয়, যতই গোলমেলে হোক আর ঝগড়া থাকুক না কেন। আমি কাদের যেন একটা দালানে পা ছড়িয়ে বসে পেয়ারা খেতে খেতে এইসবই ভাবছিলাম। বাড়িটার এদিকটায় আগে আসেনি, খুব পুরনো আর ভাঙাচোরা মতো। উঠোনে অনেকগুলো গাছপালা, লিচু, আম, জাম। এই সময় পাশের একটা সিঁড়ি দিয়ে একজন গিন্নিমান্নি গোছের মহিলা নেমে এসে আমাকে দেখে কেমন অবাক হয়ে বললেন, ও মা, বড় খুকি না? দেখলাম দিব্যি লাল পেড়ে শাড়ি সাদাসিধে করে পরা, গলায় মোটা সোনার বিছে হার, হাসি খুশি মিষ্টি মিষ্টি চেহারা। কি বলবো বুঝতে না পেরে বললাম, আমি ওই ওদিকের বাড়িতে এসেছি, ওটা আমার মামা বাড়ি কি না, আমার নাম শিখরিণী। বাহ বাহ, বেশ বেশ,
ওই নাম বুঝি এখন? রংটা তো আরো গৌরবর্ণ লাগছে রে। কথাটা ঠিক বুঝলাম না, কিন্তু বেশ ভালো লাগছিল ওনাকে। উনি বললেন, ভালো পেয়ারা না? তিথি করতে গিয়ে কাশি থেকে আমার সৌর ঠাকুর নিজে এনে লাগিয়েছিলেন। আহা, কি সোয়াদ! সব সময় তো উঠে বসে থাকতে গো এককালে। আমি কি ভেবে উঠে দাঁড়িয়ে পেয়ারা খাওয়া হাতটা ফ্রকে মুছে ওনাকে একটা পেন নাম ঠুকে দিলাম। উনি ভারী খুশি হয়ে চুমু খেয়ে বললেন, আহা, থাক থাক, কদিন পরে দেখলাম, যাই ঠাকুরজিকে বলি গে। ও হ্যাঁ, আমি তোমার রাঙা দিদা হই, বুঝলে? তা শোনো, আমার কথা কাউকে বলবার দরকার নেই গো, আবার এসো, হ্যাঁ? এই বলে কোত্থেকে একটা পেতলের কৌটো বার করে তার থেকে কটা নারকেল নাড়ু বের করে আমার হাতে দিয়ে পাশের একটা দরজা দিয়ে ভেতরে ঢুকে গেলেন। নাড়ু খেতে খেতে হঠাৎ খেয়াল হলো, কই ওই সিঁড়ির দরজা তো আর দেখতে পাচ্ছি না। কিরকম হলো ব্যাপারটা? ভয় পাবো কি না ঠিক করতে করতে নাড়ুগুলো তো খেয়ে ফেললাম। বেশ ভালো খেতে, না ভয় টয় করছে না। তবে সিঁড়িটা, তা ওটার কথা তো জানি, ওটা দিয়ে ওপরে গেলেই চৌকো চৌকো সাদা কালো পথর বসানো মস্ত একটা ঘর, কোণে কোণে তেকোনা আলমারি, আর ছাদ থেকে ঝাড় লণ্ঠন ঝুলছে, বেরিয়েই একটা লম্বা বারান্দা। আর হঠাৎ মনে হলো, এসব আমি কি ভাবছি, আর আমি জানলামই বা কি করে? এই অংশটার একদিকটা একটু আস্ত মতো আছে, সেখানে নকর্তা মানে মায়ের ঠাকুরদার এক ছোট ভাই থাকেন, খুব বুড়ো, তাও এই বাড়ি আঁকড়ে আছেন, কোথাও যাবেন না। মাঝবয়সী চাকর রাঘব দেখাশোনা করে, শরিকরা খবর নেয়, পালা করে রান্না করে পাঠায়, আর কেউ থাকে না। ফিরে যেতে যেতে হঠাৎ করে আমার কিরকম চারপাশটা চেনা চেনা লাগছিল। এই পলেস্তারা খসা থামটা, এখানে কি যেন একটা খোদাই করা ছিল, ওপাশে দেয়ালের গায়ে একটা গর্ত, ওটা একটা কুলুঙ্গি ছিল, আর তাতে আমি কি যেন রাখতাম, সেগুলো। আমার চমক ভেঙে গেল ওই দিকের ঘর থেকে নকর্তার কাশির শব্দে। আস্তে আস্তে নিজেদের বাড়ির দিকে ফিরে গেলাম। সেদিন রাত্রে ভারী অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। ঘুমটা কেমন যেন হালকা হয়ে এলো, ঘরটা অন্ধকার, জানলার বাইরে ঝিমঝিম করছে গভীর রাত, বিশাল পালঙ্কে মস্ত পাশবালিশের ও ধারে দিদিমা ঘুমিয়ে। মনে হলো কারা যেন আমায় ঘিরে ধরে ফিস ফিস করে কথা বলছে, আমার মুখের ওপর ঝুঁকে পড়ে আমায় দেখছে। আমার চোখের পাতা খুব ভারী, আমি খুলতে পারছি না। কারা যেন বলছে, হ্যাঁ হ্যাঁ দেখো দিদি, ঠিক সেই রকম ছড়ানো ভুরু আর সিঁথির কাছে কোঁকড়া চুল। আহা, চিবুকের টোলটা দেখো, বলিনি তোকে একদিন ঠিক ফিরে আসবে। কে যেন আমার মাথাটা আলতো করে ছুঁলো, আর আমি গাঢ় ঘুমে তলিয়ে গেলাম। তারপর থেকেই নকর্তাদের ভাঙা অংশটা কেমন যেন নেশার মতো টানতো আমায়। যতবার আসতাম, নির্জন দুপুরে একা একা ঘুরে বেড়াতাম ওখানে, আর আস্তে আস্তে একটা যেন স্বপ্নের জগতে চলে যেতাম। বাড়িটা যেন রূপ বদলে জেগে উঠতো আমার চারধারে। ওখানে যারা থাকতো তারা খুব ভালোবাসতো আমায়, কখনো তারা স্পষ্ট আর কখনো ছায়া ছায়া। রাঙা দিদা, গোপাল মামা, পিসি দিদা, আরও
কারা যেন কত পুরনো কথা যেন মনে করিয়ে দিত, কত চেনা জিনিস দেখিয়ে দিত। এই দেখ হিরণ, তোর পুতুলের বাক্স এইখানে থাকতো। এই দেখ, এই আলমারিটা দেখ, এখানে তোর শহীদের সঙ্গে এক্কা দোক্কা খেলার জায়গা। আয় হিরণ, আয় এখানে বস। হিরণ, কেন চলে গিয়েছিলি? কত কষ্ট হয়েছিল জানিস আমার। হিরণ, হিরণ। চমক ভেঙে যায়। পুরনো বাড়িটা যেমন ছিল তেমনই আবার। ঝোপে আগাছায় ভরা উঠোনটায় শেষ দুপুরের ছায়া। রাঘব কুয়োতলার ওদিকে চেঁচিয়ে কাকে যেন ডাকছে। একবার দিদিমা হঠাৎ আমায় বললেন, হ্যাঁ রে রিনি, তুই ওই নকর্তাদের বাড়ির ওদিক পানটাতে অত ঘুরঘুর কেন করিস রে? সবটাই প্রায় ভাঙাচোরা, সাপখোপও থাকতে পারে, শেষে বিপদ ঘটাবি নাকি? হ্যাঁ, বলে মুখে জর্দা পান দিলেন। আমি হেসে দিদিমার গলা জড়িয়ে ধরে বলি, কেন গো, আমার বেশ লাগে তো, কেমন পুরনো পুরনো। হরিদিদু মুখে একটা সুপুরি দিয়ে বলেন, পুরনো তো বটেই, জানিস তো ওইখানটাই এ পরিবারের আদি বাড়ি ছিল, সব একান্নবর্তী ছিল, সে বহু যুগ আগের কথা। তারপর কেরেমে কেরেমে সবাই ভেন্ন হয়ে গেল, শরিকানি ভাগ হলো, যে যার আলাদা বাড়ি তুলল। এই দিকগুলো তো অনেক পরে হয়েছে শুনেছি। জমি টমি সব ছিলই এদিকে, এখন তো ওই অংশে শুধু নখুড়ো আছেন। ছেলে বউরা কত নিয়ে যেতে চায়, তা যাবেন না, মায়া আর কি। আমি অন্যমনস্ক হয়ে ভাবছিলাম, মায়া, মায়ার টান। কেউ চলে যায়, আবার কেউ কেউ যেতে পারে না। দিদিমা বলছিলেন, তাছাড়া ও বাড়িটা শুনেছি ভালো না, সেই তেনাদের নাকি মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। আমি চোখ বড় বড় করে ভালো মানুষের মতো জিজ্ঞেস করলাম, ওমা তাই, তোমরা দেখেছ? দিদিমা বললেন, দুগ্গা দুগ্গা, তা শোন গপ্প। সেই সময় নাকি বাড়ির মেজ কর্তার এক ফুটফুটে সুন্দর মেয়ে ছিল। বাড়ির মধ্যে ওই একটি মাত্র মেয়ে ছিল বলে খুব আদরের ছিল, সবাই চোখে হারাতো। তখনকার দিনে ওই 11-12 বছর বয়স হয়ে গেছিল, বিয়ে ঠিক হলো তার জেঠির ছেলেবেলা সইয়ের ছেলের সঙ্গে। সব জোগাড় যন্ত্র সারা, খুব ধুমধাম হবে। এমন সময় সে মেয়ে দুদিনের জ্বরে মারা গেল। আহ! পাশের বাড়ির মামিমা পান সাজছিলেন, বললেন, হ্যাঁ গো, আমিও তো শুনেছি গো মেজখুড়ি, সেই দুঃখে নাকি তার মা সহ্যে নিলেন আর উঠলেন না। মেয়ের ঠাকুমাও মারা যান পরে পরেই। মেয়ের বাপ নাকি বিবাগী হয়ে চলে যান। আরও কি সব অমঙ্গল হয়েছিল। ওই ঘর দালানে নাকি কাদের সব দেখা যায় গো। মামিমা বলতে বলতে একটু শিউরে উঠলেন। দিদিমা বললেন, সবই শোনা কথা অবশ্যই, অতদিনের কথা ও সত্যি মিথ্যে কে জানে। আমি মন দিয়ে শুনছিলাম, বললাম, খুব দুঃখের। আচ্ছা, মেয়েটার ওই ছবি টবি নেই, মানে পেন্টিং? কি নাম ছিল গো তার? হরিদিদু বললেন, না, ছবি টবি নেই, কতদিন আগে। আর তার নামটা কি যেন, বেশ বেশ ও হ্যাঁ, হিরণময়ী। আমি কিছু বললাম না। মামিমা বললেন, তাই এখানে সব বাড়িতেই তো আছেন তেনারা। সন্ধ্যের ঝোঁকে কেমন গা ছমছম করে, দেখনি? আমাদের বাড়ির উঠোনেই তো রাত বিরেতে শোনা যায় কারা যেন গোছা গোছা বাসন মাজছে, কুয়োতলায় কারা ধপাধপ করে কাপড় কাচ্ছে। গিয়ে দেখো গে, কিচ্ছুটি নেই। আমি বললাম,
আচ্ছা, ভূতেরা এত এঁটো বাসন আর ময়লা কাপড় পায় কোত্থেকে? আমার পাশে মামিমার ছোট মেয়ে ইরা বসেছিল, ফিক করে হেসে ফেলল। হরিদিদু বিরস বদনে বললেন, তোরা আজকালকার মেয়ে দু পাতা পড়ে সব জেনে ফেলেছিস। এত অবিশ্বাস ভালো নয় গো বাচ্চা, তোমার ঠাকমা শিক্ষে এগুলো। আমি একটু হেসে দুটো লবঙ্গ নিয়ে ইরার সঙ্গে ও ঘরে চলে গেলাম। একটু একটু করে আমি বড় হয়ে উঠি। স্কুল পেরিয়ে কলেজে, কত বন্ধু বান্ধব, গান শিখি। মামা বাড়িতে কিন্তু প্রত্যেক ছুটিতেই যাওয়া চাই আমার, অন্তত কিছু দিনের জন্য। সবাই একটু অবাক হয় এতে, কারণ অন্য জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোনদের মামা বাড়ির আকর্ষণ এত তো নেই। আমার নিজের, আমার পরের যমজ ভাই দুটোরও নেই। মা একটু আশ্চর্য হলেও খুশি হতেন বোধহয়। নিজে তো আর গিয়ে অতদিন থাকতে পারতেন না। ঠাকুমা অবশ্য বিরক্ত হতেন একটু। উনি বেশ বুঝতেন আমার মামা বাড়ির পরিবেশটা যথেষ্ট পরিশীলিত নয়, মানে ওনার স্ট্যান্ডার্ডে। প্রতিবারে যাওয়ার আগে আমাকে মর্মভেদী দৃষ্টিতে অবলোকন করে বলতেন, শিখরিণী, মানে ডাকনাম ধরে ডাকাকে ঠাকুমা খুব অপছন্দ করতেন। বলতেন, শিখরিণী, আশা করি নিজের মানসিক উৎকর্ষতার প্রতি তুমি সতর্ক থাকবে। ঠাকুমাকে তো আর বলতে পারি না, মানে কাউকেই বলতে পারি না। এর মধ্যে মামা বাড়িতে বেশ একটা ইন্টারেস্টিং গোপন জীবন গড়ে উঠেছে আমার। মানে তেনাদের সঙ্গে বেশ একটা সহৃদয় সম্পর্ক গড়ে উঠেছে। ভারী স্নেহ করেন আমাকে ওনারা। লাইব্রেরির একজন, ধুতি আর সোনার বোতাম দেওয়া ঢোলা পাঞ্জাবি, আঙুলে এত বড় হীরের আংটি পরা বুড়ো মানুষ আমায় পড়াশোনার দরকারি বই টই দেখিয়ে দেন। সাহিত্য নিয়ে পড়ছি তো, আর কেউ দেখতে পায় না ওনাকে। তবে ওনার পরিচয় জানতে চাইলে খুব বিষণ্ণ হয়ে গিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলেন। ভূত হলেও আমি অপ্রতিভ হয়ে ভাবি, যাকে বাবা, জেনে কাজ নেই। তা একদিন কোণের ঘরে দেখি ওনার ছবি। দিদিমাকে জিজ্ঞেস করাতে বললেন উনি নাকি দিদিমার শ্বশুর মশাইয়ের কি রকম যেন খুড়ো হতেন। এক ব্রাহ্ম তরুণের প্রেমে পড়েও জাতপাতের বাধায় তাকে বিয়ে করতে পারেননি বলে সারা জীবন অবিবাহিত থেকে যান বেচারা। এই তো সেদিন এজমালি রাধাশ্যামের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম দুপুরবেলা, দেখি পুরুত দাদু চাদর গায়ে সিঁড়ি দিয়ে উঠছেন। আমায় দেখে বললেন, দিদিমণি যে, তা কুশলে আছো তো? একটু যেন রোগা দেখাচ্ছে। এই বলে মন্দিরের ভেতরে ঢুকে গেলেন, মানে বন্ধ দরজার মধ্যে দিয়েই, না খুলেই। ওনার নাতির নাতি না কে যেন এখন পুজো করেন আমি জানি। এসবে আমি বেশ অভ্যস্ত, কিন্তু অন্যরা তো তা নয়। একদিন ভোরবেলায় শৈলদীর চেঁচামেচিতে আমাদের ঘুম ভেঙে গেল। নাকি চোর এসেছিল এবং সে এখনো ঠাকুর ঘরের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই দেখতে গেলাম, তার মুখে চোখে জল ছেটানো হচ্ছে। সে যে আমার ডাক্তার, নাড়ি দেখছেন। জ্ঞান ফিরে পেয়ে গোঁ গোঁ করে যা বলল, তার অর্থ পেটের জ্বালায় চুরি করতে এসেছে এ অঞ্চলে নতুন, চুপি চুপি জানলার শিক ভেঙে ঢুকে ঠাকুর ঘরের দরজা খুলে ভেতরে যাবে। এমন সময় পাশের দেয়াল থেকে গরদের থান পরা চূড়ো খোঁপা করা এক গিন্নি বেরিয়ে এসে ওকে বাসি কাপড়ে ঠাকুর ঘরে ঢুকে বাসন চুরির জন্য এমন ভয়ঙ্কর ধমক দেন যে বেচারা সেখানেই মুচ্ছ যায়। দেখলাম মাথার কাছে ওর চটের ব্যাগে সম্ভবত চুরির যন্ত্রপাতি। বেচারা টিং টিঙে রোগা, ময়লা নীল শার্ট পরা, কাহিল চেহারা। দেখে কেমন মায়া হলো। সেজ মামাও বললেন শৈলদিকে একটু গরম দুধ নিয়ে আসতে। আমি বেশ বুঝতে পারছিলাম ওটা ফুল দিদা ছাড়া আর
কেউ হতে পারে না। এখনো যা ছুঁচি ভাই, বাপরে! আর যথেষ্ট রাগী টাইপের। বারান্দায় বেরিয়ে দেখি ওদিকে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে মুচকি হাসলেন। আমি বিরক্ত হয়ে বললাম, এতটা ভয় দেখাবার দরকারটা কি ছিল? যদি মরে টরে যেত। গেল যা ছুরি। তা চোরকে কি বসিয়ে সন্দেশ খাওয়াবো নাকি? আরে তুমি আস্তে আস্তে অন্য দিক দিয়ে এসে বলতে পারতে তো, ওরকম পিলে চমকে না দিয়ে। যত যত সব আদিক্ষেতা। আমাদের সময় বাপু চোরেদের না এর থেকে অনেক বেশি সাহস ছিল। আমি চটে গেলাম, গিয়ে বললাম, জানো, এই গরিব মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত, তাহলে ওরা আর চুরি টুরি করবে না। ওদের কত অভাব তাই। যা তো, তুই কিনে দিকে যা, ওদের বাসন না কি জানো, যা যা কিনে দে। গা ঝুলে যায়, মরি। আবার গরম দুধ কেলানো হচ্ছে, কত ঢং। এই বলে ফুল দিদু টপ করে মিলিয়ে গেলেন, আর আমিও রান্নাঘরের দিকে গেলাম কালকের পাটিসাপটা আর আছে কি না দেখতে। এমএ পরীক্ষা হয়ে গেল বেশ ভালোভাবে। এরপর আমার রিসার্চ করবার ইচ্ছে। মেয়েদের ব্রতকথা, পাঁচালি এইসব নিয়ে মামাবাড়ির তেনাদের কাছে এ বিষয়ে সাহায্য পাবো, এসব মনে করি এই বিষয়ে রিসার্চ করব ঠিক করেছি। এমন সময় আমার সহপাঠিনী বন্ধু শ্যামশ্রী ওর জন্মদিনে আমায় নেমন্তন্ন করলো ওদের বাড়িতে। মেয়েটা মন্দ নয়, যদিও একটু ন্যাকা টাইপের। আমি বললাম, হঠাৎ জন্মদিনের উৎসব বাড়িতে, এত ধুমধাম, নাকি তোর বিয়ে ঠিক হলো রে? তাই? শ্যামশ্রী হি হি করে হেসে বলল, দূর, আমাদের কজন বন্ধুকে বলেছি শুধু। আসলে কি যা হয়েছে জানিস তো, দাদা অনেকদিন পরে ফিরেছে তো, তাই মা কয়েকজন আত্মীয়দের বলেছে বেশ ভালো খাওয়া দাওয়া হবে, আর আমার জন্মদিনটাও পড়ে গেল তাই। আসলে শ্যামাটা বেশ সরলা আছে। ওর দাদার কথা কারও জানতে আর বাকি নেই। শ্যামার ভারী গর্ব ওর দাদাকে নিয়ে। বিদেশে পড়তে গিয়ে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করেছে, নাকি দারুণ ছাত্র ছিল, অধ্যাপকদের নয়নের মণি। তা সেই মণি এখন ফিরে এসে কোন এক রিসার্চ সেন্টারে পড়াবেন, মানে জ্ঞানের আলো বিতরণ করবেন। যত সব। সেদিন শ্যামশ্রীদের বাড়িতে দেখি বেশ অনেক লোকজন, হই হল্লা হাসি আনন্দ হচ্ছে। ওদের বাড়ির লোকজন বেশ আমুদে ধরনের। আমি আগেও গেছি ওদের বাড়ি। ওর মা আমায় খুব আদর করে বললেন, আয় শিখরিনি, আজ কিন্তু তোর গান শুনবো। বললাম, আচ্ছা মাসিমা, আগে খাবো কিন্তু। শ্যামা আগেই সগর্বে আমাদের সঙ্গে ওর দাদার, মানে শুভদীপের আলাপ করিয়ে দিয়েছে। জিন্স আর টি শার্ট পরা, বেশি কিছু পোশাকের দেখনদারি নেই, চুলগুলো এলোমেলো, চেহারা খারাপ নয়, মানে ভালোই, তবে ভাবে ভাবে কেমন যেন একটা সূক্ষ্ম কৌতুক, যেন নেহাতি কৃপার চোখে দেখছে আমাদের। আমারই শুধু মনে হলো এটা বোধহয়, কারণ দেখলাম দেবদত্তা, রনিতা, মধুরা সকলে ওর ওপর বেশ ক্রাশ খেয়ে গিয়ে ওকে ঘিরে বকম বকম করতে লাগলো। ওহ, পারেও বটে মেয়েগুলো। শুনলাম সে মুরব্বিয়ানার সুরে বলছে, সবাই তো শুনলাম সাহিত্যের ছাত্রী, শ্যামার সঙ্গে পড়ো যখন, তা এরপর কার কি কেরিয়ারের ইচ্ছে আছে? ওহ, যেন জ্যাঠামশাই নিজে ব্ল্যাক হোলের কাছে আলোর গতির ওপর গ্রহ নক্ষত্রের প্রভাব না কি মাথা মুন্ডু সম্বন্ধে সব জেনে নিজেকে কি না কি ভেবে বসে আছে। দু চারটে ছেলে ওই শুভদীপেরই বন্ধু টন্ধু হবে, কাছে এসে আলাপ জমাবার চেষ্টা করেছিল, পাত্তা দিলাম না। আমি গুটি গুটি সরে এসে একটা প্লেটে ভালো ভালো খাবার দাবার নিয়ে এক কোণে জমিয়ে বসলাম। ওমা, দেখি শুভদীপও প্লেট নিয়ে আমার পাশে এসে বসলো। কি জ্বালা! চশমার মধ্যে দিয়ে কেমন হাসি হাসি চোখে আমায় দেখে নিয়ে বলল, তোর নামটা তো বেশ, মানেটা বলো। অনেকগুলো মানে হয়, বাংলা ভাষাটা জানলে বোঝা যাবে। হুম, তার মানে যেটা পছন্দ বেছে নিতে পারি? তার মানে
এমন সময় শ্যামশ্রী পাশে এসে ঝুপ করে বসে পড়ে বলল, এই রিনি, আমরা রবিবার ডায়মন্ড হারবারে পিকনিক করতে যাচ্ছি, তুই আমাদের সঙ্গে চল না রে। ফিশ ফ্রাইয়ের শেষ টুকরো মুখে পুরে দিয়ে বললাম, হবে না রে, পরশু টিয়াডুরি যাব, মামা বাড়ি, জানিস তো। তোমার মামা বাড়ি টিয়াডুরি বুঝি? বাহ, এতে খুশি হবার কি হলো কে জানে। মা আর শ্যামা বলেছে খুব ভালো গান করো তুমি। শ্যামশ্রী বলল, হ্যাঁ রে দাদা, শুনলে অবাক হয়ে যাবি। আবার বলল, বাহ, তাহলে অপেক্ষা করছি। আমি গম্ভীর মুখে বললাম, আমি যেরকম গান করি ভালো নাও লাগতে পারে সেটা আপনার, সেটা শুনে বলবো। চওড়া কাঁধ ছাঁকিয়ে চোখে চোখ রেখে হাসল। সেদিন ইচ্ছে করি আমি মীরার ভজন আর পরে একটা ঠুংরি গাইলাম। চলে আসার সময় শুভদীপ মুচকি হেসে বলল, তাহলে শিগগিরই দেখা হচ্ছে, বলে সরে গেল। আচ্ছা পাগল তো। মামা বাড়িতে গিয়ে যথারীতি দিব্যি আছি, তেনারাও আছেন। লাইব্রেরির খুড়োকে বলেছি আমার সম্ভাব্য রিসার্চের কথা। হাত নেড়ে আশ্বাস দিয়ে টুক করে মিলিয়ে গেলেন। দেখি ওপরের রেলিংয়ের ওধারের শেলফে কি সব বই খুঁজছেন। মাও এবারে এসেছেন আমার সঙ্গে মামা বাড়িতে। কদিন পরে বিকেলে দিদিমা বললেন, হ্যাঁ রে রিনি, ওই ও বাড়ির মেজে বউ তোকে ডেকেছে রে, মালপো বানিয়েছে, যা। বেশ উৎফুল্ল হলাম, কারণ মীরা মামিমা দারুণ মিষ্টি বানান আর আমায় খুব ভালোবাসেন। নাচতে নাচতে যাবার আগে শুনলাম দিদিমা বলছেন, ওরে চুলটা একটু আঁচড়ে যা। ওমা, গিয়ে দেখি কার্পেটের আসনে বসে লুচি, বেগুন ভাজা আর মালপোয়া খাচ্ছে শুভদীপ। ওর মা আর মীরা মামিমাও দাঁড়িয়ে রয়েছেন। মাসিমা বললেন, অবাক হলি তো? আরে মীরা যে আমার ছোটবেলাকার বন্ধু রে। আমার মাও ততক্ষণে এলেন। মাসিমা সস্নেহে বললেন, লেখা, তোমার মেয়েটা একটু সাজে না, সব সময় দেখি মেয়ের এত সুন্দর চেহারা। উত্তরে মা বললেন, আমার দ্বারা তো আর হলো না, এবার তুমি দেখো। বাবা, এদের মধ্যে এত আলাপ ভাব এসব আবার কবে হলো? সবাই একটু এদিক ওদিক যেতে শুভদীপ চাপা গলায় বলল, আমি অভিধান দেখেছি, শিখরিণী মানে উত্তমা স্ত্রী, সংস্কৃত ছন্দবিশেষ, পর্বত চূড়ার ঝর্ণা। আমার এই তিনটের মধ্যে প্রথমটাই বেশি পছন্দ। রাগে গা জ্বলে গেল। দুমদাম করে রান্নাঘরে মালপো খেতে চলে গেলাম। পরদিন দুপুরবেলা চুপি চুপি নকর্তাদের দালানে বসে পেয়ারায় কামড় দিতেই সিঁড়ি দিয়ে রাঙা দিদা নেমে এসে চোখ টিপে হেসে বললেন, কিলো, বর পছন্দ হয়েছে তো? কি সব আজে বাজে বকছো বলো তো? 200 বছর বয়সে তোমার মাথাটা গেছে দেখছি। ও মা, তা বললে চলে? বিয়ে করে সংসার ধর্ম করতে হবে না? দেখি পেছন থেকে এসে ফুল দিদু যোগ দিয়েছেন। হুঁ, না করলেও চলে আজকাল, তুমি যাও না, চোরদের ভয় দেখাও গে। বড় দিদু পাশ দিয়ে যেতে যেতে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর একটা ব্যবস্থা হয়ে গেলে আমরা এই মায়ার বাঁধন থেকে যে মুক্ত হই রে মা। চটে গিয়ে বললাম, তা বলে কারো একটা গলায় ঝুলে পড়তে হবে, তার মানে এই ব্যবস্থা? জ্যাঠাইমা বা জ্যাঠাইমা দিদা জর্দাপান চিবোতে চিবোতে ঝালর দেওয়া হাত পাখা নেড়ে বললেন, কারো একটা কি বলছিস রে বাচ্চা, ও তো আমার সেই সইয়ের ছেলে রে, যার সঙ্গে তোর বিয়ে হবার কথা ছিল। আঁচলে চোখটা মুছে নিয়ে বললেন, তুই হঠাৎ চলে গেলি অমন ভাবে, সে ছেলেও নাকি পরের বছর মারা গেল কিভাবে যেন, আবার এসেছিস দুজনে ভবিতব্যি রে। এবারে ভালোয় ভালোয় বিয়েটা হয়ে যাক,
আর আমরা তোদের জোরে দেখে মায়ার বাঁধন থেকে ছুটি পাই। আমি হাঁ করে বসে রইলাম। আবার সব কিছু কেমন ভোজবাজির মতো মিলিয়ে গেল। যেমন যায়। সেদিন বিকেলে শুভদীপ আমায় ডেকে বলল, মামার বাড়ি এলে কি দেখা পাওয়া যায় না নাকি? এই শোনো, তুমি তো এইসব বাড়ি টাড়ি খুব ভালো করে জানো, আমায় একটু ঘুরিয়ে দেখাবে? এরকম পুরনো বাড়ি আমার খুব ভালো লাগে জানো। একটু চুপ করে থেকে বললাম, আচ্ছা, কাল দেখাবো। বাড়িতে দিদিমা বললেন, হ্যালা, ও বাড়িতে আজ রাত্রিরে তোর মার আর আমার নেমন্তন্ন। একটু সেজে গুজে যাবি, বুঝেছিস? ভালো শাড়ি পর দিকি একটা, কানে দুল পর। বারে, সাজতে হবে কেন? আমি কি ভালো শাড়ি গয়না টয়না পুঁটলি মেথে নিয়ে এসছি? মা বললেন, আমি এনেছি। আর শুভদীপের মা তোর জন্য একজোড়া কি দারুণ বালা এনেছেন, দেখেছিস? দিদিমা বললেন, হ্যাঁ, আর তোর জন্য যে মফ চেনটা আমি রেখেছি সেইটা পরিয়ে দেবক্ষণ। দেখি সবার পেছন থেকে রাঙা দিদু মুচকি হেসে হাওয়ায় মিলিয়ে গেলেন। আমি ঘরে যেতে যেতে বললাম, মেকআপের ব্যাগটা এনেছি কিনা খুঁজতে হবে তো। গল্পটা এখানেই শেষ। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা লাইক করার কথা, চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা এবং নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবার কথা। ধন্যবাদ।